ডক্টর তামিম। জেনেসিস পরিবারের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আমাদের ক্লাসটা হচ্ছে অ্যানেস্থেশিয়ার উপরে, যে অ্যানেস্থেশিয়া কেন আমরা অ্যানেস্থেশিয়া আসবো বা অ্যানেস্থেশিয়া কেন আমরা ইন্টারেস্ট ফিল করব, অ্যানেস্থেশিয়ার কি কি স্কোপ আছে, আর হয় জেনেসিস, আমরা কেন জেনেসিসকে বেছে নিব যে অ্যানেস্থেশিয়া আসার জন্য। বেসিক্যালি অনেকেই ভয় পায় বা অনেকে ভীত সন্ত্রস্ত হয় যে কেন অ্যানেস্থেশিয়া একটু আলাদা। সিপিএস পার্ট ওয়ানের জন্য অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে, আমরা যদি মেডিসিন বা সার্জারি চিন্তা করি, সেই ক্ষেত্রে বেসিক্যালি সেখানে সব একই, অনেক সিম্পল বই, মানে যে বইগুলো আছে সবাই জানে বুঝে, সেখান থেকে পড়ে বের হয়ে আসা সম্ভব। বাট সবার মনে একটা ভীতি কাজ করে যে আসলে অ্যানেস্থেশিয়া কি আসলে বুড়াদের সাবজেক্ট, নাকি আসলে অ্যানেস্থেশিয়া ইয়ংদের সাবজেক্ট, নাকি আরেকটু পরে অ্যানেস্থেশিয়া ট্রাই করবো, না অ্যানেস্থেশিয়া গেলে স্কোপ কি কি হবে। এই সকল যাদের মনে প্রশ্ন, তাদের জন্য আজকে আমাদের এই ক্লাসটা। অ্যানেস্থেশিয়া আমি সংক্ষেপে নাম দিয়েছি দ্য গড অফ ড্রিম। যদি কেউ তাদের ড্রিম পূরণ করতে চান, বা সে ডাক্তার হিসাবে হোক বা যে হিসাবেই হোক, ঘুমের যে আমরা ঘুমের দেবতা হিসাবে আখ্যায়িত করি, যেমন মরফিন নামটা এসেছিল মরফিয়াস নাম অনুসারে, গ্রিক দেবতা, ঘুমের দেবতার নাম অনুসারে। তো সেটাই আমরা আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যানেস্থেশিয়া। কেন আমরা অ্যানেস্থেশিয়া আসবো, কেন আমরা অ্যানেস্থেশিয়া ক্যারিয়ার করব, প্রেক্ষাপটটা আমরা একটু তুলে ধরবো। আমরা যদি একটু চিন্তা করি যে আসলে অ্যানেস্থেশিয়া, এটা একটা ডাক্তার হওয়ার, মানুষ ডাক্তার হয় কেন আগে বুঝতে হবে, যে মানুষের চিকিৎসা সেবা প্রদানের জন্য, না নিজের পেট চালানোর জন্য, নাকি ব্যবসা করার জন্য। বিভিন্ন টাইপসে মানে কেন ডাক্তার হয় বা কি জন্য ডাক্তার হচ্ছে, সেটা বড় বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা এই ক্লাসটা এখন এই মুহূর্তে দেখতেছেন, কারণ সামনেই হচ্ছে একটা বড় পরীক্ষা আছে। তাছাড়াও একটা বড় আরো পরীক্ষা বিসিএস আছে আমাদের স্পেশাল। তো কি করে আমরা বিসিএস কে বা আমি একটু বিসিএস এর সাথেও কম্পারিজন করব, যে বা পোস্ট গ্রাজুয়েশন ভার্সেস বিসিএস, বা কোনটা করলে বেটার বা কোনটা ভালো হবে, এটার একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব খুবই সীমিত সময়ের জন্য। তবে প্রথমে যে জিনিসটা আমি একটু বলতে চাই, যে আমরা কেন কোথায় যাচ্ছি বা অ্যানেস্থেশিয়া কোথায় দৌড়। আমরা যদি ওয়ার্ল্ডটাকে ফেভারিট, যদি একটা ডাক্তার যখন আমরা ইন্টার্নশিপ কমপ্লিট করি, তখন থেকে আমাদের মানে আমাদের কাজকর্মে আগ্রহ প্রকাশ পায় যে আমরা সার্জারিতে ক্যারিয়ার করব, আমরা মেডিসিনে, পেডিয়াট্রিক্স, ইটিসি এটসেট্রা। তো তখন আমাদের এক এক জায়গায় যেতে ভালো লাগে। যেমন একজন যদি অপারেশন থিয়েটারে কাজ করে, এবং তার পৃথিবীতে সবচেয়ে যদি ভালো লাগে যে অপারেশন থিয়েটার, তাহলে সে সার্জন হতে পারে, এর কোনো বিকল্প কিছু নাই। একজন যদি পেডিয়াট্রিক, একটা বাচ্চাদের খুবই পছন্দ করে, তাহলে তার সাবজেক্ট হতে পারে। সে যদি নিজের ওন ইন্টারেস্ট ফিল করে, তাহলে সেই ক্ষেত্রে সে পেডিয়াট্রিশিয়ান হতে পারে। বাট আমি যদি একটু চিন্তা করি, একটা প্রভাব যদি আমি দেখাই, এখানে লিখেছি, যদি কারোর হসপিটাল পছন্দ হয়, হসপিটাল যদি হয় অপারেটিং রুমের মধ্যে, তাহলে সে হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। বিকজ আপনি যখন একটা হসপিটালে প্রবেশ করবেন, তার শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একজন অ্যানেস্থেসিওলজিস্টের দৌড় থাকবে, বা তার সাথে সব সব জায়গায় আপনার ইন্টারাকশন হবে। যদিও আগের দিনের বা কিছুদিন আগেও পর্যন্ত যখন দেখা যেত যে একটা ধারণা ছিল যে অ্যানেস্থেসিয়া মানেই হচ্ছে মাথায় একটা সুই দেয়া আর পুরো অজ্ঞান করতে পারে, এই দুইটা কাজ করতে পারলে তখন আর কোনো কিছু লাগে না। ব্যাপারটা আসলে যত দিন যাচ্ছে, তত আমরা নতুন একটা ইরাতে প্রবেশ করতে চাচ্ছি, এবং সেই যে কনসেপ্টটা আছে, ভুল কনসেপ্টটা, ওই কনসেপ্ট থেকে আমরা অতি দ্রুত মানে বের হয়ে আসার চেষ্টা করছি। অ্যানেস্থেশিয়া বা নট এ সাবজেক্ট, এটা আসলে একটা মেজর সাবজেক্ট। আমি এটাই বলতে চাচ্ছি যে হৃদয়কে আগে বুঝতে দিতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনার ডিটারমিনেশন ঠিক আছে কিনা, বা আপনি হৃদয় জয় করতে যাচ্ছেন কিনা। সিম্পল একটা, ইফ ইউ ওয়ান্ট টু ইন্টার্স ওয়ান হার্ট, গো থ্রু হার অ্যাবডোমেন, এই প্রভাবটাও খুব বেশি চলে। দেখি যে কেউ যদি কারোর ভালোবাসা পেতে চান, তার স্টোমাকে দিয়ে তাকে খাইয়ে মানে সন্তুষ্টি লাভ করতে হয়।
তেমনি আপনার হৃদয়কে আপনি যদি কখনো কষ্ট দিয়ে যান, তাহলে দেখা গেল কি যে এ এ ক এটা কনসেপ্ট আছে যে সার্জন বলতেছে অ্যানাস্থেসিওলজিস্ট ভালো না। যেহেতু আমরা একটা টিম হিসেবে কাজ করি, তাহলে এই অ্যানাস্থেসিওলজিস্ট চলবে না। এই কয়েকটা বছর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটতো যে বাট এখন একটা টিম হিসেবে যখন আমরা কাজ করি, তখন সার্জন, অ্যানাস্থেসিওলজিস্ট, নার্স, মেডিকেল অফিসার সবারই কম্বিনেশন থাকা লাগে। যদি কম্বিনেশন না থাকে তাহলে ইয়ে না। তো আপনার রোলটা কিন্তু আপনাকে বেশ করে ক্যারি করবে এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এই ক্যারিয়ার করার ক্ষেত্রে। অ্যানেসথেসিয়া আমি একটু আগেও বলেছি যে, আমরা অ্যানেসথেসিয়া আগে জানতাম যে পুরো অজ্ঞান করা, মাথায় সুই ফুটানো মানে স্পাইনাল অ্যানেসথেসিয়া। এই ২ টা জানতে পারলে ইয়া। কিন্তু যে ডাইভার্সিটি এখন গ্রো আপ করেছে, আমাদের যে অ্যানেসথেসিয়া, আমাদের শ্রদ্ধেয় যে স্যাররা আছেন, স্পেশালি নাম উল্লেখ করব প্রফেসর দেবব্রত বণিক স্যার, আখতারুজ্জামান স্যার, প্রফেসর কাউসার স্যার, তাদের মানে তাদের অক্লান্ত প্রচেষ্টা আমি বলব যে আমরা যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছি তারা যারা নিউ জেনারেশন আছি, তা আমার আমিও চিন্তা করি যে আগে যেরকম হইতো যে চুল দাড়ি পেকে গেছে, কোন জায়গায় চান্স পাইতেছে না, তখন অ্যানেস্থেসিয়ায় ক্যারিয়ার করে। বাট এখন কনসেপ্টটা পুরা চেঞ্জ হয়ে গেছে। আপনি অ্যানেস্থেসিয়া মানেই কিন্তু পুরা অজ্ঞান না। আমাদের সাথে আছে আইসিইউ। আইসিইউ আমাদের একটা কম্পার্টমেন্ট। তাছাড়া হচ্ছে আমাদের অ্যানালজেসিয়া, অ্যানেস্থেসিয়া, পেইন ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন। এই যে টোটাল কম্বিনেশন এটা কিন্তু পুরা অ্যানেস্থেসিয়ার আন্ডারে পড়ছে। সো এটাকে যদি আপনি শুধু মনে করেন যে শুধু অজ্ঞান করলাম সেটাই হয়ে গেল, সেটা কিন্তু এখন না। তখন দেখা যাবে প্রায় আমরা পত্র পরীক্ষায় পাচ্ছি যে কেস কামারি বা অনেক কিছুই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে একটা ছবি দিয়েছি যে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তাদের জন্য আমি বলব অ্যানেস্থেসিয়া। বিকজ আপনি জানেন না যে একটা রুগীকে আপনি অজ্ঞান করেছেন, আপনি সেই রুগীটা কি রিভার্স পূর্বের সচেতন অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন কিনা। একদম নরমাল পেশেন্ট, ইভেন একদম ইজি পেশেন্ট, নরমাল পেশেন্ট, তারপরেও রিভার্স এর ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে। সো এই কারণে একটা অ্যাডভেঞ্চার মনে করেন যে অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব যে অ্যানেস্থেসিয়া ইজ বেস্ট অপশন। Not only that diversity, but also it has some clinical aspect that we are going to practice some pain medicine also, যেমন epidural procedure, PRP, also intra-articular steroid, তারপরে আমি জানি যতদূর জানি যে আমরা যে গ্যাংলিয়ন ব্লক দিই ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে, সেই গ্যাংলিয়ন ব্লক আমাদের দেশে অনলি অ্যানেস্থেসিওলজিস্টরাই পারফর্ম করে। সো এই ক্ষেত্রে আমি বলব যে কিছু ইনভেসিভ যে মিনিমাল ইনভেসিভ যে প্রসিডিউর গুলো আছে এই ক্ষেত্রে আমি বলব যে আমাদের অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পেইন মেডিসিনের ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু রিসার্চ আছে, বেসিক রিসার্চ, এটা নিয়েও অ্যানেস্থেসিওলজিস্টরা অনেক এগিয়ে যেতে পারবে যদি এই সাবজেক্টটা আপনি চুজ করে থাকেন। অ্যানেস্থেসিয়া, হোয়াট টু ডু হোয়েন, হোয়াট উই ডু, আমরা কি করি, আমরা আমাদের ফিজিওলজি এবং ফার্মাকোলজির সাথে কম্পারিজন করি এবং এটার বেসিক্যালি আমরা একটা হসপিটালের যদি একটা অপারেটিং থিয়েটার বা অপারেশন থিয়েটারে যদি দেখি, তাহলে অপারেশন থিয়েটারের যে টিম লিডার হিসাবে কাজ করে সে হচ্ছে মুখ্য ভূমিকা পালন করছে অ্যানেস্থেসিওলজিস্ট। একজন অ্যানেস্থেসিওলজিস্টের একটা ছবি প্রায় পিকচারে দেখা যায় যে ৪ হাত মানে দেবী দুর্গার মতো ৮টা ৯টা হাত চলে এসেছে। তার মানে তাকে পেশেন্টের ব্লাড প্রেশার থেকে শুরু করে মানে পুরা ফিজিওলজি যেটা আছে, একটা মানুষ ঘুমিয়ে থাকলে যে মানে জেগে থাকলে যে ফিজিওলজিটা, তার অজ্ঞান করার পরে সেই ফিজিওলজিটা রক্ষা করাই হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্টের কাজ। এজন্য এছাড়া একটা টিম টেম্পারেচার কতটুকু হচ্ছে, রুম টেম্পারেচার অনেক সার্জন ঘেমে যাচ্ছে অনেক কমিয়ে দিল, এটা কি কোর টেম্পারেচারটাকে ডিক্রিজ করবে কিনা, এই সব কিছু ওভারঅল ভিজুয়ালাইজ করাটাও মানে অ্যাজ এ হোল টিম লিডার হিসেবে কাজ করা, সেটাই যে ভূমিকা পালন করে সে হচ্ছে অ্যানেস্থেসিওলজিস্ট। সো ইট ইজ নট অনলি ফর দা মাথায় সুই দেওয়া আর গলায় টিউব দেওয়া। এবার আমরা একটু স্কোপ নিয়ে আলোচনা করব যেহেতু সময় সংক্ষেপ। অ্যানেস্থেসিয়ার স্কোপটা আমাদের দেশে বেশ ভালোই। এছাড়া আমি নাম উল্লেখ করব যে প্রফেসর আখতারুজ্জামান স্যারের অক্লান্ত প্রচেষ্টায় আমি বলব যে ইডিএআইসি ইউরোপিয়ান ডিপ্লোমা যেটা আছে আমাদের, আমাদের ফার্স্ট পার্ট কিন্তু খুবই সুসংবাদের সংবাদ আর কি, যে আমাদের জন্য যে এমন একটা অ্যাপ্রুভড যেটা
ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ সেটা হচ্ছে ইডিআইসি এবং এফআরসিএ। এই ইডিআইসির ফার্স্ট পার্টটা আপনি ঢাকা থেকেই দিতে পারবেন। সো এখানে আমি কয়েকটা জিনিস দেখেছি যে শুধু আমাদের হোমেই আছে 4টা এফসিপিএস, এমডি। এফসিপিএস তো 2টা হয়, বছরে একটা এমডি হয়, একটা ডিএ হয়, এনসিপিএস 2বার হয়। তো আপনি এই 4টা ডিগ্রি যে কোনো একটা ডিগ্রি আপনি খুব সহজে অ্যানেস্থেসিয়া অর্জন করতে পারবেন। আর এছাড়াও অ্যাব্রোডে আমি বললাম যে এফআরসিএ দেওয়া যায়, ইউরোপিয়ান ডিপ্লোমা, এমএসসি দেওয়া যায়, আর পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অথবা পিএইচডি করা যায়। তো এই যে ডাইভার্সিটি অ্যানেস্থেসিয়ার, এবং শুধু যে ডাইভার্সিটি তাই বলবো না, যে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড যে ডিগ্রিগুলো আছে আমাদের দেশ থেকে। এবং আমি একটা খুবই সন্তোষজনক বা আশার বাণী শোনাবো যে যারা আমাদের দেশ থেকে কিছু ডিগ্রি করে বিদেশে যেতে চান, কিন্তু কোনো ডিগ্রি যদি গ্রান্ট না হয়, কিন্তু জিএমসি দ্বারা একটা মাত্র এফসিপিএস গ্রান্টেড হয়, সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়ার এফসিপিএস। 1999 সাল থেকে আজ পর্যন্ত এই ডিগ্রিটা আমাদের কিন্তু গ্রান্টেড হচ্ছে জিএমসি কর্তৃক। সো এখানে আমি বলবো যে আমি একেবারে তাদের ওয়েবসাইট থেকে কেবলই নিয়েছি যে ইউরোপিয়ান ডিপ্লোমার যে ফার্স্ট পার্টটা আছে সেটাও কিন্তু এখান থেকে দেওয়া যাচ্ছে, এবং হচ্ছে আমাদের ফেলোশিপটা কিন্তু রিকগনাইজড, জিএমসি দ্বারা রিকগনাইজড। সো আপনি যদি ইচ্ছা থাকে যে না আমি এফসিপিএস করেছি অ্যানেস্থেসিয়াতে, বাট আমার বাংলাদেশে ভালো লাগছে না, সার্জনের পিছনে পিছনে ঘোরা লাগছে, কিন্তু কোনোদিনও সার্জনের পিছনে আগে এরকম ছিল যে সার্জনের পিছু পিছে অ্যানেস্থেসিওলজিস্টরা ঘুরতো, বাট এখন একেবারে সেই যে পাথওয়েটা ছিল সেটা পুরোটা ভেঙে গিয়েছে। আশা করি যে আরো অদূর ভবিষ্যতে আরো পথটা সুসংগত হবে আমাদের স্যারদের দোয়ায় এবং আশীর্বাদে। সেই পর্যন্ত আমরা সেভাবেই পড়াশোনা চালিয়ে যাব। আপনি যদি এফসিপিএস এটাও করেন, আপনার মনে হচ্ছে না যে না বাংলাদেশে আমার স্কোপ কমে যাচ্ছে, কিন্তু কোনো স্কোপ নেই। বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্ট এফসিপিএস করা খুবই কম আছেন, বেসরকারি বলেন সরকারি ভাবে বলেন। তো এইটা আপনার জন্য একটা মনে করেন যে একটা ভালো সুযোগ হতে পারে। তাছাড়া আমার ওয়াইফ প্রায় বলে যে ছাগলের সাথে না দৌড়ায়, মানে ঘোড়ার সাথে না দৌড়ায় অনেক সময় ছাগলের সাথে দৌড়ালে অনেক উপকার পাওয়া যায়। তো সেই ক্ষেত্রেও অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোথায় যাবেন এবং কেন যাবেন। এই যে আমাদের দেশে যে এফসিপিএস পার্ট 1 আছে, এই এফসিপিএস পার্ট 1 এর জন্য কিছুটা সিলেবাস আছে। আমরা সিলেবাস ওরিয়েন্টেড, এবং সিলেবাসে আমরা যদি একটু খেয়াল করি যে পার্ট 1 যেটা, সেটাতে আমাদের 3টা পেপার থাকে। 3 দিন পরীক্ষা হয়, টানা 3 দিন হয়। প্রথম দিন নরমাল স্টুল, নরমাল ইউরিন থাকলেও সেকেন্ড আর থার্ড ডে তে স্টুল ইউরিনটা নরমাল থাকে না, কিছুটা অ্যাবনরমাল হয়ে যায়, বারবার যেতে হয় টয়লেটে। এইজন্য আমাদের প্রিপারেশন লেভেলটা যদি ওই লেভেলের না থাকে, বা আমি যদি না বুঝে না বুঝেই পড়ি, বা আমার যদি মনে না থাকে যে এই টার্গেটের লেভেলে পড়তে হবে, বা এইটুকু আমাকে প্রিপারেশন নিতে হবে, যেটা জেনেসিসের মাধ্যমে বা কোনো সহযোগিতার মাধ্যমেই সম্ভব, তাহলে কিন্তু আপনি ওই পরীক্ষার আগের রাতে অনেক বেকায়দায় পড়ে যাবেন। সো পেপার 1 এ আমি একটু দেখছি যে অ্যানাটমি 50 মার্ক থাকে, জেনারেল প্যাথোলজি 50 মার্ক। যদিও এখানে আপনাদের যে সিলেবাসটা আছে আমাদের বিসিপিএস এর, এখানে জেনারেল প্যাথোলজি কথাটা বলা হচ্ছে, বাট এখান থেকে আপনার 25% কোশ্চেন এন্ড আউট অফ 13টা 10 থেকে 13টা কোশ্চেন 50 মার্কের মধ্যে সিস্টেমিক প্যাথোলজি থেকে হবে। পেপার 2 তে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আছে। পেপার 3 টা এইটা একদম সম্পূর্ণ নিউ। এটা অনেক সময় অনেক যারা এফসিপিএস অ্যানেস্থেসিয়া পার্ট 1 দিতে চান একেবারে নিউ কামার, তাদের জন্য আমি বলব যে পেপার 3 টা একেবারে নতুন লাগবে। সো এই যে নতুনত্ব এবং একে গ্রহণ করা এত মানে সহজভাবে গ্রহণ করা যায়, কতটা সহজভাবে গ্রহণ করা যায়, এটা আমার মনে হয় যে জেনেসিসের পক্ষেই সম্ভব যে এত সহজভাবে একটা পেপারকে উপস্থাপন করা, যাতে পরীক্ষার আগের রাতে, আমি প্রায় বলি, আমি যখন ক্লাসেও বলি যে পরীক্ষার আগের রাতটা যাতে খুব সহজ হয়। কারণ পরীক্ষার আগের রাতেই যদি পালপিটেশন হয়, তাহলে পরীক্ষার দিনে তো হাত পা ঘেমে যাবে, পেশেন্ট তো ভাইগোসিনকোপাল অ্যাটাক হয়ে যাবে। আমি পেশেন্ট বলে ফেললাম। আমরা যারা আছি তাদের তো অনেক অসুবিধা হবে। সো পেপার 3 তে আমি যদি দেখি ফার্মাকোলজি, বেসিক ফিজিক্স এবং বেসিক বায়োস্ট্যাটিস্টিক্স, এইটা পুরাটাই একেবারে আমরা যারা এমবিবিএস লেভেলে এটা খুবই কম পড়ি। এইজন্য এই 3 আমার পেপার 3 টাই খুব ভালো করে
হাইলাইট করে পড়তে হবে। এবং এটা যদি আমি একেবারে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কোন বই পড়বো, কতটুকু পড়বো, পুরা বই পড়বো নাকি দাগিয়ে পড়বো, এবং কোন অ্যাবাউট, আমরা যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছি, অ্যাবাউট 65 ড্রাগস, আমাদেরকে 65 থেকে 70টা ড্রাগস কন্টিনিউয়াসলি মাথায় রাখা লাগে। না হলে কি হয় যে প্রশ্ন, মানে রুগী মারা যাবে। প্রশ্ন তো আমরা এফসিপিএস ও যদি কোনো কারণে পাশ করে যাই, কিন্তু রুগী বাঁচবে না। সো কিভাবে আমরা 60টা ড্রাগস, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, মেক ভ্যালু, যতগুলা কেমিক্যাল স্ট্রাকচার আছে, এটা কিভাবে মনে রাখা যায় সেটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য, সহজভাবে গ্রহণ করার জন্য এবং সহজভাবে মনে রাখার জন্য আমি মনে করি যে জেনেসিসের বিকল্প নাই। পার্ট 2 তে আমরা যদি দেখি, 5 বছর আমরা এফসিএস পার্ট 1 পাস করার পরে যদি পার্ট 1 এর আগে আমরা ট্রেনিং করে থাকি, তাহলে 1 বছরের ট্রেনিং, আপনি 2 বছর ট্রেনিং করলে আপনার হাইয়েস্ট 1 বছর ট্রেনিং কাউন্ট হবে। তারপর থেকে আপনাকে 4 বছর ট্রেনিং করতে হবে। টোটাল 5 বছর। তার মানে প্রথম 2 বছর পরে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারি। ওটার পরে আপনার আবার পেপার কেউ যদি সাব স্পেশালিস্টে যেতে চায় তা যেতে পারে। বাট অ্যানেস্থেশিয়া তো যে মাদার সাবজেক্ট, আমাদের এখনো সাব স্পেশালিস্ট হয় নাই, তো আপনি মাদার সাবজেক্টেই থাকতে পারেন 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে আবার মানে 2 বছর আপনি ট্রেনিং করতে পারেন, আর 1 বছর আপনাকে ইয়াতে ঢুকতে হবে। ট্রেনিং এর পাশাপাশি আপনাকে কোর্সে ঢুকতে হবে। কোর্স মানে হচ্ছে তখন আপনাকে পড়াশোনা করতে হবে, তার সাথে থিসিস জমা দিতে হবে। এই থিসিসটাও আপনি জমা দেওয়ার 1 বছর পর থেকে আবার 6 মাস পর থেকে পরীক্ষা দিতে পারবেন। সো একটু কমপ্লিকেটেড, বাট আপনি যদি প্রথম পার্ট 1টা উঠে যান, তখন দেখবেন যে অনেকগুলো, সবগুলো স্টেপ অনেক সহজ হয়ে গেছে। পেপার পার্ট 2 এর মধ্যে পেপার 1 এ থাকে অ্যানেস্থেশিয়া, 2 তে থাকে পেইন, তাছাড়া পেইন ম্যানেজমেন্ট, ইন্টেনসিভ কেয়ার মানে আইসিইউ। পেপার 2 তে মেডিসিন, সার্জারি, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ক্লিনিক্যাল মেজারমেন্ট, অ্যাপ্লাইড বায়োস্ট্যাটিস্টিক্স। এখানে আমরা যদি একটু বইগুলো আলোচনা করি পেপার 1 এর, আমি একটু ভুলে গিয়েছি। আমাদের কিছু স্পেশাল বইও লাগে এখানে পড়তে গেলে। যেমন অ্যানাটমির জন্য আমাদের লাগবে এলিস অ্যানাটমি, জেনারেল প্যাথোলজির জন্য লাগবে রবিনস প্যাথোলজি, ফিজিওলজির জন্য লাগবে ফান্ডামেন্টাল ফিজিওলজি অ্যান্ড অলসো গ্যানন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রিটা পড়তে পারেন। এটা খুবই ভালো বই, এটা পড়লে মোটামুটি 25% মার্কস কভার হয়ে যায়। পেপার 3 তে ফার্মাকোলজির জন্য 2টা বই না পড়লে 100% কভার হয় না। 1 নাম্বার হচ্ছে স্মিথ অ্যানেস্থেশিয়া, আর 2 নাম্বার হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানেস্থেশিয়া। বেসিক ফিজিক্স এর জন্য আমরা যে বইটা প্রেফার করি সেটা হচ্ছে পার ব্রুক। আর বায়োস্ট্যাটিস্টিক্স এর জন্য আমি সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে চটি। আপনি যতই পড়েন না কেন, চটির বিকল্প কিছু নাই। সো সো এইটা আপনাকে এইভাবেই পড়তে হবে এবং এইভাবেই প্রিপারেশন নিতে হবে। আমরা যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছি, তারা আমরা কেন আমরা অ্যানেস্থেসিয়ার সবকিছু বলি যে আমাদেরকে মাল্টি টাস্কের উপর কাজ করা লাগে যারা অ্যানেস্থেসিওলজিস্ট। যখন অ্যানেস্থেসিওলজিস্ট অপারেশন থিয়েটারে দাঁড়ায়, তখন অনেকে মনে করে কি যে একটা স্পাইনাল দিয়ে দিল, ওর কাজ শেষ, ও চলে গেল। কিন্তু একটা যারা জানে বা যারা অবগত আছে অ্যানেস্থেসিয়া সম্বন্ধে, সার্জনের ক্ষেত্রে মনে হয় যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলেই শেষ। আর যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছে তাদেরকে মনে হয় যে আমি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলাম, সাবঅ্যারাকানাল ব্লক, এবং আমার কাজ শুরু হইলো। তার মানে হচ্ছে যেখানে তাদের, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ঠিক সেরকম ঘটনাটা হলো। এইটার যে তারতম্য বা ভারসাম্যহীনতা ছিল তা এখন অনেক অংশে কমে গেছে। এখন অনেক আমরা ইন্টারভেনশন করি এবং অনেক প্রসিডিউর করি, যেটা মডার্ন সায়েন্স অনুযায়ী গ্রান্টেড। তো আমরা এটা একটা বিমানের, আমি একটু দেখিয়েছি এই ছবিটা, বিমানে দেখেন যে যখন একজন ফ্লাই ক্যাপ্টেন বসে থাকেন বিমানটাকে ওড়ানোর জন্য, এই যে বিমানটা, এটাকে আমরা ককপিট বলি। তেমনি আমাদের অ্যানেস্থেশিয়া যখন আমরা দিই এবং যখন একটা সার্জারি হয়, তখন আমাদের এই যে জিনিসগুলো, আমাদের সমস্ত রোগী থেকে শুরু করে সবকিছু কন্ট্রোল করে। যেরকম একজন ক্যাপ্টেন একটা বিমানকে উড়িয়ে নিয়ে যায় এবং বিমানকে ওড়ার পথেও কন্ট্রোল করে এবং নিচে নামায় আল্লাহর রহমতে, তেমনি আমরাও ঠিক একটা পেশেন্টকে অজ্ঞান করি, অজ্ঞানটা মেনটেন করি এবং অজ্ঞান থেকে পুনরায় সচেতন করে দিই। সো একটা প্লেন চালাতে গেলে একজন চালকের যে পরিমাণে গুরুত্ব থাকে, একটা সার্জারি করতে গেলে একজন অ্যানেস্থেসিওলজিস্টের গুরুত্ব ঠিক ততটুকুই।
আমাদের কিছু স্কিলের একজন অ্যানেস্থেসিওলজিস্ট হতে গেলে স্কিলের প্রয়োজন হয়। এই স্কিলগুলো অবশ্যই কোপ আপ করতে হবে। আর আমরা কোথায় কোথায় যাই এটা আমাদের মনে রাখতে হবে। যেমন আমাদের শুধু যে অপারেশন থিয়েটার এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ, যে আগের দিনের ধারণা ছিল যে যারা অ্যানেস্থেসিওলজিস্ট তারা শুধু অপারেশন থিয়েটারে থাকবে আর কোথাও থাকবে না। কিন্তু দেখেন এখন মডার্ন যে অ্যানেস্থেসিয়া, এখানে আমরা আইসিইউ, লেবার ডেলিভারি, পেইনলেস ডেলিভারি যেটা, পেইন ক্লিনিক, রেডিওলজিক্যাল কিছু প্রসিডিউর, গ্যাস্ট্রোএন্টারোলজি, যেমন আমি ট্রাইজেমিনাল নিউরালজি আর বলেছেন গ্যাংলিয়ন ব্লক, অ্যাম্বুলেটরি কেয়ার সেন্টার। ইয়াতে সাম্প্রতিক আপনারা একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল যে থাইল্যান্ডের একটা গুহাতে কতগুলা ফুটবল প্লেয়ার আটকে গিয়েছিল। সেখানে যারা লিড দিয়েছিল, যে টিমটা গিয়েছিল মেডিকেল টিম, তাদেরকে লিড দিয়েছিল, তার লিডের হেড ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট। সো আপনি যদি আমাদের দেশে প্রেক্ষাপট চিন্তা করেন তা না, আপনি যদি বিদেশ অ্যাব্রডও চিন্তা করেন, তাহলে অবশ্যই বলবো যে এ অ্যানেস্থেসিওলজিস্ট ইজ প্লেইং এ ভেরি ক্রিটিক্যাল রোল। সো এটা যে আপনার শুধু ক্রিটিক্যাল রোল এইটাতে, এই ক্ষেত্রে না, আপনি যে ডিগ্রিগুলো আমি দেখাইলাম না, আমি সিম্পল আমি উপদেশের চেয়ে দৃষ্টান্ত দিতে পছন্দ করি। যেমন যত যাই হোক না কেন, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টাকাটা ডিপেন্ড, মানে অনেক কিছু ইয়া করে, টাকাটাও অনেক কিছু, মানে মানি ইটস ফ্যাক্ট। তো আমি বলবো যে অ্যানেস্থেশিয়া যারা ক্যারিয়ার করতে চান তাদের কাছে মানিটা আমার কাছে মনে হয় যে অতি দ্রুত সম্ভব ক্যারিয়ারে মানি অর্জন করাটা বা টাকা অর্জন করাটাও সিম্পল। আপনি যদি আপনার সংসার আছে, আপনার আব্বা আম্মা আছে, আমি একটু আমার ব্যক্তিগত উদাহরণ দিই। যেমন আমি এই যে পাশ করার পর, ডিপ্লোমা অ্যানেস্থেশিয়া পাশ করার পরে, আমার বাড়িতে আমার সংসার চালানো এইগুলাতে আমার আর চিন্তা করতে হয় না, আল্লাহর রহমতে। তো আমি বলব যে আপনার যদি একটা উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করেন যে না আমি অ্যানেস্থেশিয়া অন্য অন্য জায়গায় ক্যারিয়ার করব, কিছু স্যাচুরেটেড ফিল্ড আছে আমাদের বাংলাদেশে। তো আমি মনে করি যে এই সাবজেক্ট বা এই ফিল্ডটা আছে যেটা এখনো স্যাচুরেটেড হয়নি এবং এর স্কোপ অনেক বেশি। শুধু বেশি না, অনেক অনেক বেশি। আমরা যে মাজায় ইনজেকশন আর ইয়া দিই তা না, আমরা অনেক প্রসিডিউরের মধ্যে যাই। লেবার অ্যানালজেসিয়া দিই, সিভি লাইন করি, আর্টেরিয়াল ক্যানুলেশন করি, যেটা আর কোনো কেউ করেন না। এছাড়া আরো ট্র্যাকিওস্টমি থেকে বেসিক লাইফ সাপোর্ট যেটা আমরা বলি, সেগুলা সব যে ইন্টারভেনশন গুলো আছে সেগুলা কিন্তু একজন অ্যানেস্থেসিওলজিস্টের জানা অত্যাবশ্যকীয়। এটা একটা চ্যালেঞ্জ। অ্যানেস্থেশিয়া একটা যে হিসাবে একটা ব্যতিক্রম সৃষ্টি হয়েছে। যেমন আমি যদি দেখি যে ১৯৫০ সালে আপনার যেখানে অ্যানেস্থেশিয়া দিলে ১:১৫০০ জনের মধ্যে একজন মারা যেত, তেমনি আমার ১৯৯৫ সালে এটা রেকর্ড হয়েছে যে ২.৫ লাখ মানুষের মধ্যে একজন মানুষ মারা যায়। আবার এএসএ গ্রেডিং যদি আমি করি, আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট, খুবই, যারা এএসএ গ্রেড 1 নরমাল পারসন, তাদের মৃত্যুর হার খুবই 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 কম। সো এই ক্ষেত্রেও আমরা বলবো যে একটা অ্যানেস্থেসিওলজিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সিম্পল, আপনি আপনার বাসায় একটা মেহমান এসেছে, তার বাদাম বা পিনাটে এলার্জি ছিল, অ্যালার্জি হয়েছে, আপনি পেশেন্ট শ্বাস নিতে পারছে না, আপনি তাকে কি করবেন? হাসপাতালে পাঠাবেন। বাট একজন অ্যানেস্থেসিওলজিস্ট বাসায় ট্রিটমেন্ট করে তারপরে হাসপাতালে পাঠাবে অ্যানাফিল্যাক্সিস। আর অ্যানাফাইল্যাক্সিস হলে আপনারা যারা আমরা এমবিবিএস ডক্টর আছি তারা সবাই জানি যে উইদিন টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, উইদিন ফিউ মিনিটস এর মধ্যে পেশেন্ট এক্সপায়ার করে। তো একজন অ্যানেস্থেসিওলজিস্ট তার বাসায় সবসময় এপিনেফ্রিন রাখে বা অ্যাড্রেনালিন রাখে। তো এইটা যদি আমি ধায়ান দিয়ে আইএম মেরে দিই বা আইএম দিয়ে দিই, তাহলে কি হবে? সেই রোগীর জীবনটা সারভাইভ করবে। আমাদের এক স্যার ছিলেন, তার বাস্তব একটা অভিজ্ঞতা। সে আমাকে বলতেছিল যে একবার পাহাড়ে উঠছিল, তার সাথে বন্ধু ছিলেন স্যার। সেই বন্ধুকে হঠাৎ করে হার্ট অ্যাটাক করেন ইয়াতে। তো স্যার তার বন্ধুকে সিপিআর দিচ্ছে, ওখানে হেলিকপ্টার আসলো, স্যারকে নিয়ে আসলো এবং স্যার সারভাইভ করলেন। That's only possible if you are being a anesthesiologist, a good anesthesiologist, a skilled anesthesiologist. So anesthesiologist এর যে কেন anesthesia আসবেন এটা অবশ্যই বুঝতে পেরেছেন। টাকা বলেন, ড্রিম বলেন, ঘোড়া বলেন বা সবকিছু সম্মান বলেন, anesthesia আমি মনে করি আপনাদের one of the best choice হওয়া উচিত, স্পেশালি নিউ কামারদের জন্য। আমরা আমি আবারও বলছি যে শুধুমাত্র গলায় টিউব দেওয়া, মাথায় সুই দেওয়া মানেই কিন্তু অ্যানেস্থেশিয়া না, যেটা অনেক সার্জনরা চিন্তা করেন বা চিন্তা করেন।
আমরা আমি তো বললাম আপনার বাবার যদি যেমন আমার বাবা ট্রাইজেমিনাল নিউরালজি, আমি চন্দ্রশেখর দাকে দেখিয়েছি ভাইয়া, আমি নিয়ে যাব তাকে। তবে উনি একমাত্র আমি জানা মতে, আর কাউসার স্যার আছেন যারা অ্যানেস্থেসিওলজিস্ট এবং একেবারে ডেফিনেটিভ অ্যানেস্থেসিওলজিস্ট, স্কিলড অ্যানেস্থেসিওলজিস্ট, তারাই কিন্তু আমি বললাম যে ট্রাইজেমিনাল যে গ্যাংলিয়ন ব্লক দিয়ে আমরা ওই ব্লকটা দিয়ে থাকেন তারা। তো এই যে কিছু কিছু স্কোপ যে সৃষ্টি হয়েছে, সেই স্কোপ গুলাকে আমরা যদি চিন্তা করি, তাহলে অ্যানেস্থেসিয়ার বিকল্প আসলে আসলে আছে কিনা এ ব্যাপারে আমিও সন্দেহ। আর অ্যানেস্থেসিয়া যে শুধু ওইটা না, তার সাথে পেশেন্ট ইভালুয়েশন, পেশেন্টকে ইভালুয়েট করা, প্রিপারেশন করা একটা অপারেশনের জন্য, কিছু মেডিকেশন দেওয়া, তার রিকভারি করা। আলটিমেটলি আমরা সোজা করে বলি যে অপটিমাইজেশন একটা মানে অপারেশনকে যতটা অপটিমাইজ করা যায়, যতটা সৌন্দর্য মাধুর্যপূর্ণ করা যায়, তার প্রথম এবং প্রধান দায়িত্ব থাকে একজন অ্যানেস্থেসিওলজিস্টের উপরে। প্রিপারেশন এবং স্পেশালাইজেশন আছে আমাদের অ্যানেস্থেসিয়ার আন্ডারে, এবং আমাদের প্রিপারেশন কোন কোন জায়গায় করতে হবে এটাও দেওয়া আছে। আমাদের কিছু স্পেশালাইজেশন আছে, যে আপনি অ্যানেস্থেসিওলজিস্ট কিন্তু এখন শুধু অ্যানেস্থেসিওলজিস্ট না, আপনি ক্রিটিক্যাল কেয়ারে যেতে পারেন, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া যেতে পারেন, পেইন প্যালিয়েটিভ কেয়ার দিতে পারেন, নিউরো অ্যানেস্থেসিয়া, বাচ্চাদের পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া, অবস্টেটিক। এটা আসলে আস্তে আস্তে ডাইভার্সিটি মানে শাখা প্রশাখা বাইফার্কেশন করতেছে। যত দিন যাবে আরো তত বাইফার্কেশন হবে। এবার আমি অ্যানেস্থেসিয়া কেন আসবেন বা কিভাবে অ্যানেস্থেসিয়া ক্যারিয়ার করবেন, এই দুটা টপিকস নিয়ে একটু বলার চেষ্টা করেছি। এবার আমি বলবো যে কেন আপনারা জেনেসিসকে চয়েস করবেন, বা আপনাদের অ্যানেস্থেসিয়া আসার জন্য কিভাবে জেনেসিস সহযোগিতা করতে পারে। জেনেসিস আমি বলি যে আমরা যেরকম ইসলামিক, যেমন ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ, আমি বলবো যে জেনেসিস এফসিপিএস পার্ট 1 এর জন্য ইজ দ্য কমপ্লিট কোড। আপনি এখানে ঢুকলে আপনি পুরাটা আপনার 100% আপনাকে দেওয়া হবে, সাপোর্ট দেওয়া হবে, বাট নিজের সাপোর্টটাও তো জরুরি। দেখা গেল কি যে আমরা অনেক বললাম কিন্তু আপনি পড়ালেখা কিছু করলেন না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সার্থকতাও নাই, আসলে আপনার সার্থকতাও নাই। বাট আপনি কিভাবে 70% মার্কস তুলে আসবেন সে দায়িত্ব জেনেসিস পরিবারের। শুধু আপনাদের যে জেনেসিস যে নির্দেশনা দেওয়া থাকে, যেভাবে গাইডলাইন দেওয়া থাকে, যেভাবে পরীক্ষাগুলো নেওয়া থাকে, প্রতিটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নেওয়া থাকে, এটা আমার মনে হয় যে বাংলাদেশের আর কোনো জায়গায় আছে বলে আমার আমার ধারণা নেই, মনে নাই। এবং অন্যান্য জায়গার তুলনায় এইখানে আমি বলবো যে পরীক্ষা বা প্রশ্নের কোয়ালিটি বা বিগত বছরের প্রশ্ন সমাধান বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাবসুলেট যেটা আছে, যেখানে ভুল ভ্রান্তি পার্সেন্টেজটা কম, তা এই জন্যই জেনেসিস। একটা জেনেসিসে আসার পরে আমরা একটা বই, ধরেন আমরা যদি অ্যানাটমির কথা চিন্তা করি, অ্যানাটমি আমরা বইটা পুরাটা কতটুকু পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, কিভাবে পড়লে ব্যাপারটা ইজি হবে, এবং লাস্টলি আমরা এটাও বলে দিই বা এটা করে দিই যে কোন টপিকসটা ইম্পর্টেন্ট। এবং প্রতি বছর যে ভাইয়েরা বোনেরা পরীক্ষা দিচ্ছেন, তাদের কাছে আমাদের কন্ট্যাক্ট হচ্ছে যে ভাই এবার কি প্রশ্ন আসলো, ভাই এবার কি প্রশ্ন আসলো। এই প্রশ্নগুলা ওনাদের মাথায় তো কিছু না স্ট্রাইক করে, সেই সাবজেক্ট গুলা বা যে টপিকস গুলা থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলাকে আলফা স্টার দিয়ে অথবা 4 স্টার দিয়ে চিহ্নিত করার মাধ্যমে পরীক্ষার আগের রাতটাকে কিভাবে সহজ করা যায় এবং চান্স পাওয়াটাকে কতটা ইজি করা যায়, এই সম্পূর্ণ ব্যাপার স্যাপার বিশদভাবে আলোচনা করা হয় জেনেসিসে। আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের ক্ষেত্রে যে অ্যানাটমি আছে, এখান থেকে এপিথেলিয়াল টিস্যু থেকে প্রতি বছর প্রশ্ন আসে, ইনভেরিয়েবলি অল্টারনেট ইয়ারে প্রতি বছর প্রশ্ন আসে। যে বোনস গুলো আছে এবং জয়েন্টস, এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে, একটা জয়েন্ট থেকে আসবেই, সিঙ্গেল বেসড হোক আর এমসিকিউ হোক। আমি একটু সিঙ্গেল বেসড, এটা সবাই জানেন যেহেতু 50% সিঙ্গেল বেসড হয়ে গেছে, একটা নাড়া দিয়েছে, তারপরে বললাম যে এখন পার্ট 1 এর জন্য সবারই ক্ষেত্রে 50% হচ্ছে সিঙ্গেল বেস কোশ্চেন থাকবে, মানে একটাই আপনাকে অ্যান্সার দিতে হবে। এখানে 3-4টা কনফিউশন করে, যেমন আমি একটু পরেই দেখাবো, তেমনি আর এমসিকিউ থাকবে 50%। নিউক্লিয়াস, ক্রোমোজোম, সেল সাইকেল, এইগুলো থেকে অল্টারনেট মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। আর কিছু কিছু জিনিস গ্রসলি জেনে নিতে হবে, যেমন জেনারেল অ্যানাটমিটা। এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে কিভাবে একটা জেনেসিস আপনাকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এই টপিকসটা ইম্পর্টেন্ট, এটা না বাদ দিয়ে গেলে, এটা বাদ দিয়ে গেলে আপনি
70 এর জায়গায় 65 পাবেন। সো এইভাবে আপনাকে একটু আগায় দিতে হবে। এছাড়া জেনেসিস পরিবার থেকে আরো কিভাবে হয় যে আপনি কিভাবে মনে রাখতে পারেন, আপনি ইফেক্টিভলি কিভাবে মনে রাখতে পারেন এটার যতগুলা পদ্ধতি আছে আমরা সব পদ্ধতিগুলো আলোচনা করে থাকি এবং কিভাবে যতগুলা সহজ পদ্ধতি আছে সেভাবে আমরা মনে রাখার চেষ্টা করতে পারি। যেমন রিডিং, রিমাইন্ডার, রিভিশন অ্যান্ড রাইটিং। তারপরে ইজি ওয়ে গুলো আমরা বলে দিই যে কিভাবে মনে রাখা যায় একটা ছবি দেখার মাধ্যমে, টেবিল করার মাধ্যমে, কম্পারিজন করার মাধ্যমে, ছন্দের মাধ্যমে। যেমন আমরা যদি ছবি দেখি বারবার, একটা ছবির মধ্যে নিউরোমাসকুলার জাংশনের যে কতগুলা ইনফরমেশন থাকে সব ইনফরমেশন দিয়ে টেবিল টেবিল থেকে কিছু টেবিল আছে যে টেবিল থেকে প্রতি বছর এফসিপিএস এ প্রশ্ন আসে এবং আসবে 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 এরকম কিছু টেবিল আছে, সেগুলো আমরা আলফা স্টার দিয়ে রাখি, সেগুলো আমরা সতর্কতার সাথে এবং এটাকে কিভাবে মনে রাখা যায়। তারপরে কম্প্যারিজন করি, যেমন আলসারেটিভ কোলাইটিস, কনস ডিজিজ, এই যে ডিজিজ গুলো আছে, কি ডিজিজ থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এই ডিজিজ গুলা কিভাবে সহজভাবে মনে রাখা যায় এটা আমরা আলোচনা করব। তাছাড়া কিছু রিদমিসিটি আছে, যেমন ভেসো কনস্ট্রিক্টর কারা, কেন এই শীতে পাশে এলে না তামিম, এইরকম কিছু সূত্র দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি সেইটার সমগ্র বিশদ আলোচনা আমরা জেনেসিসের পরিবারের পক্ষ থেকে আশা করি ইনশাল্লাহ পূর্বে পেয়েছি, এখনো পাবো এবং ভবিষ্যতে পাবো। তাছাড়াও জেনেসিসে আপনাদের জন্য সবসময় একটা নাম্বার থাকে, এই নাম্বারে আপনি যদি চান মেন্টরদের সাথে কথা বলতে, আপনি ওপেনলি যে কোনো সময় আপনি মেন্টরদের সাথেও কথা বলতে পারবেন, বা আপনার ক্লাস যে নিচ্ছেন বা এই ক্ষেত্রে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে, এটা কি এরকম হবে কিনা। 24 ঘন্টা আমি মনে হয় না যে এরকম, মানে 24 ঘন্টা একটা টিচারের সাথে থাকা, এটা আমার কাছে মনে হয় যে শুধু জেনেসিসের পক্ষেই সম্ভব। আমি এই সূত্র কয়েকটা জিনিস একটু উদাহরণ দিয়েছি যে এই যে পরীক্ষাগুলায় কিভাবে আসে এবং প্রতিটা প্রশ্ন, একটা প্রশ্ন আসেই প্রতিবার পরীক্ষায় লোকাল অ্যানেস্থেটিক থেকে অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে, এবং কিভাবে মনে রাখা যায় যে কোনটা স্টার কোনটা অ্যানমাইট, দুইটা আই থাকলে কি হয়, একটা আই থাকলে কি হয়। যত সহজভাবে আমরা মনে রাখতে পারি সেইগুলার যে প্রসিডিউর গুলো আছে, যেমন ট্র্যাকিফাইলাক্সিস করে এই সূত্রগুলা সবগুলাই আমরা জেনেসিসের পক্ষ থেকে দিয়ে দিব। লাস্ট অফ অল আরো একটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করব যে বিসিএস ভার্সেস পোস্ট গ্রাজুয়েশন। আমি তো বললাম আমি কিন্তু 39 এর যদিও দিয়েছি নন ক্যাডার, এখনো আছি এবং থাকবো আশা করি। তো এই যে এটা একটা মানুষের যারা মিডল ক্লাস থেকে আসে, যেমন আমার বাবা মা যদি চিন্তা করি, যে তারা তারা সবসময় চিন্তা করে যে না, বিসিএস দিয়ে তোমাকে বিসিএস ডাক্তার হতে হবে, তোমাকে সরকারি ডাক্তার হতে হবে, তোমাকে একজন সরকারি কর্মচারী হতে হবে। কারণ তারা, আমার যতদূর জানা বা আমি যে সোসাইটি থেকে চলে আসছে, আমার বাবা মা যেখান থেকে সরকারি চাকরিজীবী ছিলেন, তা আমি উপদেশ যে দৃষ্টান্ত দিই, যেমন আমার লাইফ নিয়ে আমি দৃষ্টান্তটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে বাবা মা চাই অলওয়েজ একটা গভর্নমেন্ট জব, বাট আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন করেন যেমন আমি করেছি, আমি সলিমুল্লাহ থেকে পাশ করে আমি কোনো গ্যাপ দিইনি, সাথে সাথে ডিপ্লোমা অ্যানেস্থেসিয়ায় ঢুকে যাই এবং এফসিপিএস ডিপ্লোমা থাকতেই করি। তো এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমি পাশের পর থেকে আমার আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো চাকরির অভাব হয়নি, এবং যেখানে গিয়েছি অ্যানেস্থেসিওলজিদের যে একটা ভ্যাকেন্সি আছে, হিউজ ভ্যাকেন্সি বাংলাদেশে, তো সেইটা আমার মনে হয় যে যারা নিউ কামার আছে সেটা তারা ইজিলি ধরে ফেলতে পারবে। এবং এই এই যে বিসিএস বাকি রেখেও যে একটা লাইফ আছে, আপনি ইজিলি পোস্ট গ্রাজুয়েশন করে যে কোনো একটা বেসরকারি মেডিকেলে বলেন বা যে কোনো একটা কর্পোরেট হসপিটালে খুবই অনায়াসে কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন। বাট বিসিএস এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনাকে প্রমোশন পেতে গেলে অনেক স্টেপ বাই স্টেপ আছে, সেইগুলো অনেক চড়াই উতরে পার হতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে বেসিক্যালি মনে হয় যে অ্যানেস্থেসিয়া সাবজেক্টটাতে আপনি যদি সৎ উপায়ে এবং খুবই স্বাচ্ছন্দ্যময় পরিবারকেও সময় দিয়ে জীবনটাকে লিড করতে চান, তাহলে আমি বলব যে আপনাদের ওয়ান অফ দা চয়েস হওয়া উচিত অ্যানেস্থেসিয়া। সো এই ছিল আমার মোটামুটি অল্পের মধ্যে যতটুকু বলা দরকার ছিল আমি ততটুকু বলেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ওয়েলকাম, আমি অবশ্যই ওয়েলকাম জানাই যারা নতুন আছেন, যারা নতুন অ্যানেস্থেসিয়া আসবেন, তাদের হাতে ইয়ং জেনারেশন আছেন তাদের ক্ষেত্রেই অ্যানেস্থেসিয়াটা গড়ে উঠবে এবং তাদের হাতেই হয়তোবা
আরো নতুন কোনো কিছু উদ্ভাবন হবে, নতুন কোনো কিছু। এই প্রত্যাশায় আমি আমার এই introductory ক্লাসটা সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন এবং আরো একটা আরেকটু সমাপ্তির আগে আরেকটা জিনিস আমি একটু না বললেই নয় যে এই যে এই করোনা ক্রাইসিস করোনা প্যান্ডেমিক ক্রাইসিস যেটা আছে আপনারা সবাই জানেন যে সবাই দেখতেছে ফ্রন্টলাইনার এটা আর্মি পুলিশ blah blah blah, but I have a question to everyone that who is the main চাবিকাঠি বলবে যে কারা প্লে করছে, মেইন রোলটা প্লে করছে। আপনারা যেকোনো আইসিইউতে যান, আপনারা একটাই নাম শুনতে পাবেন, সেটা হচ্ছে অ্যানেসথেসিওলজিস্ট। সো অ্যানেস্থেসিয়া এবং অ্যানেসথেসিওলজিস্ট এই সাবজেক্টটাকে যারা ভালোবাসবেন, যারা ভালোবেসে, যারা যুক্তিতর্কের মাধ্যমে একজন সার্জন বা সবার সাথে ভালোবেসে থাকতে পারবেন বা ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন, তাদের জন্য অ্যানেসথেসিয়া এবং যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য অ্যানেসথেসিয়া। সো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আর করোনা থেকে আল্লাহ সবাইকে মুক্তি দান করুক। এই তৌফিক রেখেই আমার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।